জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট উত্থাপন হবে আজ। বাজেট জনবান্ধব করার উপরে জোর দেবেন সরকার, বলছে সাধারণ মানুষ। কুষ্টিয়ার মিরপুর উপজেলা সম্পত্তি হাতিয়ে নিতে বৃদ্ধাকে হত্যা এবং লাশ গুমের মামলায় নিহতের ছেলে এবং দেবর সহ 3 জনের মৃত্যুদণ্ডাদেশ। ঈদ যাত্রা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের কয়েকটি পয়েন্টে ভোগান্তির আশঙ্কা, ট্রাফিক ব্যবস্থা জোরদারের তাগিদ যাত্রীদের। কোরবানিকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রস্তুত বিশাল আকৃতির গরুর নাতিবাবু, নজর কেড়েছে স্থানীয়দের। আসসালামু আলাইকুম দর্শক, মাইটিভি জেলা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাদিয়া আলম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, চলে যাব বিস্তারিত সংবাদে। আজ 2024-25 অর্থ বছরে বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হবে। টানা চতুর্থ মেয়াদে গঠিত সরকারের প্রথম বাজেট এটি। এর মাধ্যমে অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলীরও হবে বাজেটের সূচনা। তিনি বেলা 3টায় প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। প্রস্তাবিত বাজেটের আকার হতে পারে 7,97,000 কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে 5,41,000 কোটি টাকা। বাকি 2,56,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকবে। 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ইতিমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। এবারের বাজেট বক্তব্যের শিরোনাম করা হয়েছে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। আগামী 30 জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে। দু 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট। জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারে বাজেট জনবান্ধব করার উপরে জোর দেবেন সরকার। তাই এই বাজেট নিয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সাধারণ মানুষ? সাধারণ মানুষের সেই প্রতিক্রিয়ার কথা তুলে ধরছেন আবু সাইদ অপু। প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাইটিভি সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবর মতো আপনাদের সাথে আছি আমি আবু সাইদ অপু। আজকে যে বিষয়ে আমরা কথা বলবো তা হলো বাজেট প্রসঙ্গ। আর এই বাজেট প্রসঙ্গ নিয়ে কি বলছেন সব শ্রেণী পেশার মানুষজন। একটি রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ সহ উন্নতি এবং অবনতির প্রতিফলন ঘটে প্রতি অর্থ বছরে জাতীয় বাজেট ঘোষণার মধ্য দিয়ে। তবে এবারও তার ব্যতিক্রম নয়। 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেটে সামাজিক উন্নয়ন ও মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণের গুরুত্ব দেওয়া হয়েছে। একই সাথে হয়রানিমুক্ত ব্যবসা বাণিজ্য গড়ার পরিবেশ সৃষ্টি, জ্বালানি খাতে ভর্তুকি কমানো, ব্যাংকের উপরে বিশেষ নজর রাখা সহ শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বাজেটকে জনবান্ধব করতে স্টেক হোল্ডারদের দেওয়া প্রস্তাবনাগুলোকেও বিবেচনা নেওয়া সহ সামাজিক সুরক্ষা, দেশের আর্থসামাজিক অগ্রগতি ও উন্নতির লক্ষ্যে পদক্ষেপের কথা রয়েছে আসন্ন বাজেটের প্রস্তাবনায়। রাজস্ব আয় বাড়িয়ে অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর জন্য সকল ধরনের পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা তো থাকছেই, যাতে করে দেশে তৃণমূল পর্যায়ের মানুষজন উপকৃত হয়। বাজেটে থাকছে কর্মসংস্থান সৃষ্টি সহ বেকার সমস্যা দূরীকরণ করার নির্দিষ্ট লক্ষ্য ও কর্ম পরিকল্পনা। তবে আঞ্চলিক এবং ভূ কৌশলগত রাজনীতির জটিল সমীকরণের কারণে অর্থনীতিতে প্রভাবিত করছে কিনা সে বিষয়টিও মাথায় রেখে বাজেট ঘোষণা করবে সরকার। আর এই বাজেটকে কিভাবে মূল্যায়ন করছেন সব শ্রেণী পেশার মানুষ, নাকি কোনো চ্যালেঞ্জ রয়েছে? শিক্ষা খাতে আমরা দেখেছি যে বিগত সময়ে যে বাজেট ছিল, সে বাজেটের পরিপ্রেক্ষিতে আমাদের যেই ফিডব্যাক আসার কথা, সেই ফিডব্যাকটা আমরা পাচ্ছিলাম না। আরও বেশি বর্ধিত করতে হবে বাজেট, যেমন সেক্ষেত্রে স্কুল এবং কলেজগুলিতে বিশেষ করে তাদেরকে টিফিনের ব্যবস্থা করতে হবে। শুধু দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বাড়াটা, এইটা যদি একটু নিয়ন্ত্রণে আসে, বাজেটটা যদি আমাদের মধ্যবিত্তদের লেভেলের মধ্যে থাকে, এটাই আমাদের জন্য কাম্য। এটা হলে আমরা সবাই ভালো থাকতে পারবো। স্বাস্থ্য এবং শিক্ষা মৌলিক অধিকার। স্বাস্থ্য খাতকে যেন আরও উন্নত করে প্রত্যেকেই যেন অন্তত প্রত্যেক হসপিটালে যেন একটা বেডের নিশ্চয়তা পায়। যারা বিদেশে টাকা পাচার করেছে, মানি লন্ডারিং করেছে, এরা এক ধরনের দেশের শত্রু। আমার ইচ্ছা ওই টাকাগুলো বাংলাদেশে ফিরিয়ে এনে যারা অসহায় আছে, শিক্ষার অভাবে যারা শিক্ষিত হতে পারতেছে না, চিকিৎসা হতে পারতেছে না, এদের পিছনে ব্যয় করা হোক। নতুন বাজেটে আমাদের সবারই প্রত্যাশা থাকবে যে মুদ্রাস্ফীতি কমানো, প্লাস আমাদের বিদেশ থেকে যে রেমিটেন্সগুলো আসতেছে এগুলো যেন বৈধভাবে আসে। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন।
দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা, প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো। বুধবার নগর ভবনের মেয়র দপ্তর কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের রাজশাহীতে কৃষি, শিক্ষা, সংস্কৃতি এবং পর্যটন খাতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত। কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাঠদহচর এলাকায় সম্পত্তি হাতিয়ে নিতে মমতাজ বেগম নামের বিধবা বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা শেষে বস্তাবন্দি করে লাশ গুমের মামলায় নিহতের ছেলে এবং দেবরসহ 3 জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার কুষ্টিয়ার জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রুহুল আমিনের আদালত এ রায় ঘোষণা করেন। এর আগে 2021 সালের 17 এপ্রিল মিরপুর থানার উপ পুলিশ পরিদর্শক মোহাম্মদ কায়েস মিয়া 3 জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করেন। চট্টগ্রামে শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল টাইগার্স মিউজিয়ামের শুভ উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। 1975 সালে 15ই আগস্ট জাতির পিতা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে লেফটেন্যান্ট শেখ জামালও নিহত হন। জাতির সূর্য সন্তানের শীতে ধরে রাখার পাশাপাশি স্বাধীনতা যুদ্ধ সহ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবদীপ্ত 76 বছরের ঐতিহ্য এবং সময়ের বিবর্তনের কালের সাক্ষী অমূল্য নিদর্শন সমূহ যথাযথভাবে সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে মিউজিয়ামটি নির্মাণ করা হয়। চট্টগ্রাম সেনানিবাসস্থ শেখ জামাল টাইগার্স মিউজিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, 24 পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই যাত্রায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরে কয়েকটি পয়েন্টে ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট, BRT প্রকল্পের কাজ সহ গণপরিবহনের নৈরাজ্যকর পরিস্থিতিতে এমন আশঙ্কা স্থানীয়দের। গাজীপুর থেকে চঞ্চল খানের তথ্যচিত্রে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। ঈদযাত্রা সহজ ও নির্বিঘ্ন করার জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। BRT প্রকল্পের কাজ শতভাগ শেষ না হলেও ফ্লাইওভার উদ্বোধনের জন্য চলছে অবকাঠামোগত উন্নয়নের কাজ। পাশাপাশি মহাসড়কের কয়েকটি জায়গায় বসবে কোরবানির পশুর হাট। এতে বাড়তে পারে যানজট, ফলে এবারও ঈদ যাত্রায় দেখা দিতে পারে ভোগান্তি। ঈদের আগে এটা পুরোটা রিলিজ দিবে, যার জন্য আমাদের কাজের চাপটা একটু বেশি। ঈদ যাত্রা স্বাভাবিক করতে ট্রাফিক ব্যবস্থার নজরদারি আরো বাড়ানো প্রয়োজন মনে করেন পরিবহন চালক ও সাধারণ যাত্রীরা। ভোগান্তি বলতে আসলে যেসব জায়গা দিয়ে কাজ চলতেছে সেসব জায়গা দিয়ে ভোগান্তি হচ্ছে। টঙ্গী থেকে আসতে আমার অনেকক্ষণ সময় লাগবে। আসলে এত যে আমার গরমের মধ্যে খুব খারাপ অবস্থা। বিভিন্ন রোডের গাড়ি এখানে আসে, আসার পরে এখানে একটা জাম সৃষ্টি হয়। যদি রাস্তা হাট বসে সেই জায়গায় একটু যানজট ভোগান্তি আমাদের পড়তে হবে। পুলিশ প্রশাসন একটু বাড়ায় দেয় তাহলে ক্লিয়ার হতে পারে। ট্রাক, কভার ভ্যান এগুলো একটু কম রোডে নামতে দেয়, তাহলে আর কি যানজটটা কম থাকতে পারে। মহাসড়কে ঈদে গাড়ি চলাচল ঠিক রাখার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পালন করা হচ্ছে ট্রাফিক সচেতনতা সপ্তাহ। ঈদের সময় যে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো যায়, আরও যাতে যানজট পরিস্থিতি যাতে ভালো থাকে, মানুষ যাতে স্বচ্ছন্দে বাড়ি ফিরে যেতে পারে এবং গাজীপুরেও যাতে আমরা যাতে সুন্দরভাবে ট্রাফিক ব্যবস্থাপনা করতে সক্ষম হই, এই জন্য আমরা এই সপ্তাহ পালন করছি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে BRT প্রকল্পের ফ্লাইওভার উন্মুক্ত করার ফলে ঈদ যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে। ইলিয়াস কমল, মাই টিভি। সামনে কোরবানির ঈদকে ঘিরে অনেক পেশাদার এবং শৌখিন খামারি পালন করে থাকেন বিশাল আকৃতির পশু, নামও দিয়ে থাকেন বাহারি ধরনের। সেই রকমই এক গরু 4 বছর ধরে লালন পালন করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঠান্টু প্রামাণিক। তার পালনকৃত বিশাল আকৃতির গরুটির নাম দিয়েছেন নাতিবাবু। প্রতিনিধি জাকারিয়া মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। ঈদুল আজহার বাকি আর কিছুদিন, এরই মধ্যে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আলোচনায় এসেছে নাতিবাবু। লম্বায় 9.5 ফিট ও উচ্চতায় 6 ফিট হলস্টেইন ফ্রিজিয়ান মিশ্র সংকর জাতের গরুটি নজর কেড়েছে স্থানীয়দের। 4 বছর আগে শখের বসে গরুটি কেনেন শাহজাদপুর উপজেলার ঘোরশাল নতুনপাড়া গ্রামের ঠান্ডু প্রামাণিক। গরুটির বর্তমান গড় ওজন 43 মন। নিজের বাড়িতে সম্পূর্ণ দেশি খাবার খাওয়ানো হয় নাতিবাবুকে। কত জায়গাতে ব্যবহারের পত্র আসে, তারা বলে কত বড় গরু কোনোদিনই দেখিনি, প্রথম এখানে দেখলাম।
এদিকে গরুর মালিক ঠান্ডু প্রামাণিক জানান, নাতির মতো আদর করে তাকে লালন পালন করা হয়েছে। এবার ঈদে ওকে ছেড়ে দিতে হবে, যার দাম হাঁকানো হয়েছে 15 লাখ টাকা। এর ব্যাপারী পত্র আসতেছে, দাম হাঁকাচ্ছে, কেউ 11, 12, 12.5 পর্যন্ত হচ্ছে। আমি আশাবাদী 15 লক্ষ টাকা হইলে আমি গরুটা ছেড়ে দেব। বড় আকারের গরু পালনকারীদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করছে বলে জানান শাহজাদপুর উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। আমরা প্রাণী সম্পদ অফিস থেকে বিনামূল্যে তাদেরকে ত্বরকা এবং খোরা রোগের ভ্যাকসিন দিয়ে থাকি এবং বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি। স্থানীয়দের দাবি, এটাই এই অঞ্চলের সবচেয়ে বড় গরু, তাই বিশাল আকৃতির গরুটিকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। জুবার রহমান, মাই টিভি নিউজ। দর্শক, এবার আমাদের কৃষি। বরিশালের মোলাদিতে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প আয় বর্ধনমূলক উপকরণ সহায়তা বিতরণ করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের সভাপতিত্বে নিবন্ধিত 20 জন জেলের মাঝে 2টি করে ছাগল এবং ঘর এবং খাদ্য বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন। গোপালগঞ্জ এবং মাদারীপুরের সীমানাবর্তী রাজুর উপজেলা সাবেক আইজিপি বেনজির আহমেদ অবসরে যাওয়ার 1 মাস আগ পর্যন্ত মাত্র 2 বছরে এখানে প্রায় 90 একর জমি কেনা হয়েছে তার স্ত্রী জিশান মির্জার নামে। 113টি দলিলে কেনা এসব জমির বেশিরভাগই ফসলি, যার অধিকাংশ জমিরই মালিক হিন্দু সম্প্রদায়। এদিকে জেলা প্রশাসক বলছেন, কোনো ক্ষতিগ্রস্ত কৃষক আদালতে অভিযোগ করলে তাদের সহযোগিতা করা হবে। মাদারীপুর প্রতিনিধি মাসুদুর রহমান সর্দারের রিপোর্ট, জানাচ্ছেন শামত্রাবিজ উচ্ছ্বাস। মাদারীপুরের রাজুর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের বড়লেখা গ্রামের 60 বাসিন্দা সরস্বতী রায় স্বামী মারা যাওয়ার পরে তার একমাত্র ছেলেকে নিয়ে তাদের ফসলি জমিতে ফসল উৎপাদন করে জীবন জীবিকা নির্বাহ করতেন। বেনজির আহমেদের লোকজন তাদের ফসলি জমিটুকু ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে কিনে নেন। একমাত্র ফসলি জমিটুকু হারিয়ে এখন নিঃস্ব তারা। দেবো না আমি তো রাজি না, কোনো সময় যারা আইছে দরবারে আমি একবার কাঁদি, বাবা আমি জমি দেবো না, আমার দেখ মাই বদলাই দেয়, জমি একটু বদলাই দেয়নি, পয়সাও দেবে না, তুমি না দাও তোমার জমি এমনি নিয়ে যাবে। একই গ্রামের বাসিন্দা দুলাল বালা জমি বিক্রি করে ফেলার মতো তাদের সংসারে কোনো অভাব ছিল না, তবু বেনজির আহমেদের লোকজন ভয়ভীতি দেখিয়ে তাদের 3 বিঘা জমি 3 লাখ টাকা ধরে কিনে নেন। কেন আমি তো এখানে বাউন্ডারি দিয়ে দেবো, ওই বাউন্ডারি পার হইয়া তো আপনারা যাইতে পারবেন না, তা এখন তো আপনি প্লেনে যাবেন, এখন দেখেন চিন্তা ভাবনা দেবেন কিনা। তখন বাধ্যতামূলক নিরুপায় আমি মোটামুটি জমিটা আমার তাকে দেওয়া লাগছে। শুধু তারাই নন, রাজুর উপজেলার হিন্দু অধ্যুষিত কদমবাড়ি ইউনিয়নের 7 পার ডুমুরিয়া মৌজায় নটাখোলা ও বড়খোলা এলাকার 90 একর ফসলি জমি জোরপূর্বক স্ত্রী জিশান মির্জার নামে কিনে নেন বেনজির আহমেদ। আদালতের নির্দেশে সম্পত্তি ক্রোধের খবরে সম্পত্তি বিক্রি করতে বাধ্য করা জমির মালিকেরা মুখ খুলতে শুরু করেছেন। আমি দেবো না, আমি ইচ্ছুক না, দিয়া এই বাবার জন্ম দিয়া এই জমিটা নিয়েছে, আমি এখন ফেরত চাই। অনেক ভয় দেখাইছে, ঠিক আছে, যে আপনাদের যদি জমি না দেন টাকাও পাবেন না, আপনারা জমিও পাবেন না। পরে কি করবো, আমার মানে দেওয়াই লাগছে তাই, ঠিক আছে। আমি বাবা কাজ করে দিতেছে আমার বেটার নামে, সেই জমি নিয়ে গেছে। ওই পাটকাই বাড়ি যে বালি করছে না, হ্যাঁ কাকি তোর বেঞ্জি বই দিয়ে দেবো না, কাকি তোর ধানের হ্যাঁ আমরা দিয়ে দেবো নি, সেইটা আর দেয় না, দানও দেয় না, আমরা কি পারবো মেয়ের সাথে, আমরা তো গরিব মানুষদের নাই বসে দিছি। এদিকে জেলা প্রশাসন বলছে, কোনো ক্ষতিগ্রস্ত কৃষক সুনির্দিষ্ট প্রকার আইনে 42 ধারায় আদালতে অভিযোগ করলে প্রশাসনিক সহায়তা দেওয়া হবে। অভিযোগ আনলে তখন আদালত যেভাবে সিদ্ধান্ত উপনীত হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে তাকে সর্বাত্মক অ্যাসিস্ট্যান্স আমাদের পক্ষ থেকে এনশিওর করা হবে। বেনজির আহমেদের স্ত্রী ও স্বজনদের নামে রাজুর সাব রেজিস্ট্রার অফিসে 113টি দলিলে 90 একর জমি ক্রয় করা হলেও মাদারীপুরের আরেক উপজেলার শিবচরের ঠ্যাঙ্গামারা মৌজায় 2015 সালে 5 কাঠা জমি কেনেন বেনজির আহমেদের পরিবার। শামস্তাব্রিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দিনাজপুরের ফুলবাড়িতে উপজেলা পরিষদ নির্বাচনে ফলাফল সংগ্রহ এবং পরিবেশন করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে আতাউর রহমান মিল্টন মোটরসাইকেলের প্রতীক নিয়ে 57,662 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বুধবার উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনের ফলাফল পরিবেশন করেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কাজল রানা।
দিনাজপুরের পার্বতীপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে ৭১,১৬৭ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে আমিরুল মোমেনিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে সুলতানা নসরিন নির্বাচিত হয়েছেন। চতুর্থ ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের লোহাগড়ায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ৩০,৮৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং ভাইস চেয়ারম্যান পদে MS মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার বিজয়ী হয়েছেন। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে ফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান। ময়মনসিংহের ভালুকা চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার ১১৬টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষে উপজেলা সভাকক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা আলী নূর খান ওই ফলাফল ঘোষণা করেন। এ সময় তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে হাজী রফিকুল ইসলামকে আনারস প্রতীকে জয়লাভের ঘোষণা দেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৪৮,২৬১। এই উপজেলায় ৭ জন চেয়ারম্যান, ৭ জন ভাইস চেয়ারম্যান এবং ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। টাঙ্গাইলের ধনবাড়িতে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজকে গণসংবর্ধনা দিয়েছে উপজেলাবাসী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ সহ অন্যান্যরা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়া বৃক্ষরোপণ এবং পৌরসভাবিহীন বাংলাদেশের প্রথম উপজেলা পর্যায়ে বর্জ্য পরিবহন ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে। সাটুরিয়া উপজেলা পরিষদের নিজস্ব তহবিলের উদ্যোগে বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে বর্জ্য পরিবহন ব্যবস্থা উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহানা আক্তার। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক শুক্লা সরকার, সাটুরিয়া ইউএনও শান্তা রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোমিনুল হক। মাদারীপুরের কালকিনিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের জন্য মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বদিউজ্জামান, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম উপস্থিত ছিলেন। দর্শক, মাইটিভি জেলা সংবাদের একেবারে শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনাম জানিয়ে দেব আরো একবার। জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট উত্থাপন হবে আজ। বাজেট জনবান্ধব করার উপরে জোর দেবেন সরকার, বলছে সাধারণ মানুষ। কুষ্টিয়া মিরপুর উপজেলায় সম্পত্তি হাতিয়ে নিতে বিধবা বৃদ্ধাকে হত্যা এবং লাশ গুমের মামলায় নিহতের ছেলে এবং দেবর সহ ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ। ঈদ যাত্রা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরে কয়েকটি পয়েন্টে ভোগান্তির আশঙ্কা, ট্রাফিক ব্যবস্থা জোরদারের তাগিদ যাত্রীদের। কোরবানিকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রস্তুত বিশাল আকৃতির গরু নাতিবাবু, নজর কেড়েছেন স্থানীয়দের। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন ইউটিউব সাইট মাইটিভি ভিডিওস এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ইউটিউব সাইট মাইটিভি বাংলা, ফেসবুক সাইট মাইটিভি বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বেলা ১২টা থেকে শুনছেন। দেখার আমাদের নিচ্ছেন আলম।